এখানে জল উল্টো দিকে প্রবাহিত হয়, অর্থাৎ জল নিচের দিকে নামার পরিবর্তে ওপরের দিকে ওঠে। এই স্থানটি তার ভূমির বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা কাঁপতে থাকে যখন কেউ এর ওপর দাঁড়ায় বা লাফায়। এই বড় পাথরটি তার অস্বাভাবিক শব্দ উৎপাদনের জন্য বিখ্যাত। যখন পাথরটিতে ছোট পাথর বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়, তখন এর থেকে ধাতুর শব্দ উৎপন্ন হয়। জলপরি পয়েন্ট আছে, প্রচলিত আছে এখানে মারমেড বা জলপরি দেখা যেত। প্রাকৃতিক শোভা, সুন্দর পাহাড়ি ঢাল, জঙ্গল এবং জলপ্রপাতের মনোমুগ্ধকর রূপের কারণে একে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। আবার ঠিক একই কারণে সুরগুজার সিমলাও বলা হয়ে থাকে। এই জায়গার নৈসর্গিক রূপ ভাষায় প্রকাশ করা যায় না, যা শুধুমাত্র অনুভব করা যায়। এখানে বেশিরভাগ বসবাসকারী তিব্বতীয় শরণার্থী। এখানে দলাই লামার অনুসারীরা পূজা ও প্রার্থনার জন্য সুন্দর সুন্দর বৌদ্ধ মঠ তৈরি করেছে এবং মানবতার সুন্দর পরিবেশ গড়ে তুলেছে। তাই একে মিনি তিব্বতও বলা হয়। গুড মর্নিং, আমি শোভন। আমার চ্যানেল শোভনের সফরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 5টা। আমি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে মাকুলাকোচা রিসর্টের মাড হাউসে। গতকাল কলকাতা থেকে বেরিয়ে লোধাশুলি, ঘাটশিলা, ডিমনা ড্যাম ঘুরে এখানে পৌঁছেছি এবং দলমা হিলটপ ঘুরে এই রিসর্টেই রাত্রিবাস করি। সেই ভিডিও যদি আপনার না দেখা হয়ে থাকে তবে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আমি এখান থেকে বেরিয়ে সড়ক পথে সুইজারল্যান্ড যাব এবং সিমলাও বলতে পারেন। এই অদ্ভুত সুন্দর সফরের সাক্ষী হতে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আমরা এগিয়ে যাই। এখন মাকুলাকোচা রিসর্ট দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি ছত্তিশগড়ের সুইজারল্যান্ড বা সিমলা মেন পার্টের দিকে। জঙ্গলের পথ ছেড়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি NH-18 ধরার জন্য। NH-18 ধরে এগিয়ে চলেছি চান্ডিল ড্যামের পথে। পাটা থেকে NH-18 ছেড়ে NH-43 বা টাটা রোড ধরে ঘোড়ালিগ থেকে ডান দিকের চান্ডিল ড্যাম রোড ধরে চান্ডিল ড্যামের দিকে এগিয়ে চলেছি। চান্ডিল ড্যামের লক গেট। এখানে একটু গাড়ি থেকে নামলাম, কিছু ছবি নিয়ে তারপর ড্যামের দিকে আগাবো বা বোটিং পয়েন্টের দিকে আগাবো। গুগল ম্যাপের হেল্প নিয়ে কেউ যদি চান্ডিল ড্যামে আসতে চান তবে অবশ্যই লোকেশানে চান্ডিল ড্যাম বোটিং পয়েন্ট দেবেন। আমরা পৌঁছে গেছি চান্ডিল ড্যামে। আসুন চান্ডিল ড্যামটাকে একটু সামনের থেকে দেখে আসি। এটা অ্যাকচুয়ালি ড্যামের বোটিং পয়েন্ট। এই জায়গাতেই লোক ঘুরতে আসে। চায় বান রা হ্যায়, ঠিক আছে, চায় বাননে দো হাম লোগ আ রা হ্যায়। এসে গেছি আমরা চান্ডিল। এই জায়গাতেই টুরিস্টরা আসে। এই সামনে ওটা হচ্ছে লক গেট, ওখান দিয়ে জল ছাড়ে। আর এই বিশাল এই ড্যাম, পাহাড়, চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, মাঝে এই বিশাল আকার ড্যাম। এই এখানে বোট গুলো আছে, এখানে বোটিং এর। এখানে ড্যাম ছাড়াও এই যে দূরের পাহাড়গুলো দেখছেন, দূরে পাহাড়গুলো আছে, এর ওপরেও যাওয়া যায়। ওপর থেকে ভালো ভিউ আছে, ওপরে কিছু পার্ক করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চান্ডিল ড্যাম থেকে এই পর্যন্তই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। অনেকটা ডিস্টেন্স, অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। গুগল যেটা দেখাচ্ছিল
টাইম লাগবে 10.5 ঘন্টা মতো। তাহলে চলুন, খুব বেশি দেরি করব না, বা দেরি করা যাবে না এইটুকু বলতে পারি। আমরা ধীরে ধীরে আগিয়ে চলি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চান্ডিল ড্যাম দেখে NH-43 ধরে এগিয়ে চলেছি। এবার জানাই এখান থেকে সড়ক পথে কিভাবে মেন পথ আমি পৌঁছাবো। দলমা থেকে প্রথমে NH-18, তারপর NH-43, তারপর NH-43AG, NH-43AG ছেড়ে NH-43D, তারপর জাসপুর রোড এবং অবশেষে মেনপাট রোড ধরে মেনপাট পৌঁছাবো। দলমা থেকে মেনপাটের দূরত্ব 390 কিলোমিটার। এবার বলি কিভাবে মেনপাট পৌঁছানো যায়। সড়ক পথে আমার মতো মাঝে একটা রাত হল্ট করে মেনপাট পৌঁছাতে পারেন। কলকাতা থেকে মেনপাতের দূরত্ব 700 কিলোমিটারের মতো। টানা গেলে 14 থেকে 15 ঘন্টার মতো সময় লাগে। কলকাতা থেকে রেল পথে মেনপাত পৌঁছাতে হলে হাওড়া, সাঁতরাগাছি অথবা শালিমার জংশন থেকে ট্রেনে পৌঁছাতে হবে ঝাড়সুগদা জংশন স্টেশন। ইস্পাত এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস, চেন্নাই মেল, উদয়পুর সিটি, কবিগুরু, জ্ঞানেশ্বরী, আজাদ হিন্দ, সম্বলেশ্বরী এবং আমেদাবাদ এক্সপ্রেস প্রভৃতি ট্রেন পেয়ে যাবেন। তারপর ঝাড়সুগদা থেকে গাড়ি বুক করে 200 কিলোমিটারের পথ ওই 5 ঘন্টায় অতিক্রম করে মেনপাত পৌঁছাতে হবে। আরও একটা বিকল্প আছে, অম্বিকাপুর রেল স্টেশন। অম্বিকাপুর রেল স্টেশন থেকে মেনপাতের দূরত্ব 50 কিলোমিটার। সেক্ষেত্রে হাওড়া থেকে প্রথমে দুর্গ পৌঁছাতে হবে এবং দুর্গ থেকে অম্বিকাপুরের জন্য গাড়ি পাওয়া যায়। আর বিমান পথে পৌঁছাতে হলে ঝাড়সুগদা বিমানবন্দরে নামতে হবে। তারপর গাড়ি বুক করে মেনপাত। এই যাত্রাপথের সৌন্দর্য এতটাই বৈচিত্র্যময় যে আপনার মনকে ভরিয়ে তুলবেই এবং আপনাকে দ্বিতীয়বার এই পথে যাত্রা করতে বাধ্য করবে। আমার মনে হয় এটা। চলার পথে কিছু কিছু বৈচিত্র্য অবশ্যই উপভোগ করতে করতে যাব। তাই কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। তাইমারা ঘাটি এইরকমই আজকে সবকিছু দেখতে দেখতে দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব মেন পাথ। চলুন আগানো যাক। ব্রেকফাস্ট চলছে, এদিকে ম্যাগি আর আমার ডিম টোস্ট। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। জলের বোতল নিলাম একটা। না পড়বেন, খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো। আর দেরি করা যাবে না বিশেষ। এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড ছত্তিশগড়ের বর্ডারে। সামনেই শাঙ্খ নদী। এই নদী দুই রাজ্যের বর্ডার এখানে। এই নদী পার করে আমরা ঝাড়খণ্ড ছেড়ে ছত্তিশগড়ে প্রবেশ করব। অর্থাৎ আমি 394 কিলোমিটার পথের মধ্যে 217 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। কথার মাঝে চারিদিকের প্রকৃতির অপরূপ শোভা নিশ্চয়ই খেয়াল করেছেন। এটাই শাঙ্খ নদী। আমরা ছত্তিশগড়ে প্রবেশ করছি বা করলাম বলা যায়। এটা জাসপুর এয়ারপোর্ট। জাসপুর নগরের কাছেই অবস্থিত ছোট বিমান ওঠানামার এয়ারপোর্ট। এটি ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক বা ডিফেন্সের এয়ারপোর্ট না। এটি অপারেট করে ছত্তিশগড় সরকার। NH-43-র একদম পাশেই অবস্থিত এই বিমানবন্দরটি। ছোট বাউন্ডারি করা, লোকজন কোথাও কিছু নেই, কোনো প্লেনও দেখতে পেলাম না। যেখান থেকে বিমান অপারেট করা হয় সেই অফিসও বন্ধ। জাসপুর এয়ারপোর্ট দেখে NH-43 ধরে জাসপুর নগরের দিকে এগিয়ে চলেছি। আশা করি ওখানে বেশ কিছু ধাবা এবং রেস্টুরেন্ট পাওয়া যাবে। এখন 12টা 3 বাজে, তাই এবার লাঞ্চ করব। জাসপুর নগরের নানাজি ফ্যামিলি ধাবাতে লাঞ্চ করার জন্য এসেছি। ভেজ থালির অর্ডার দিয়েছি, যার মধ্যে রাইস, ডাল, একটা ভাজা, সবজি, চাটনি, কাঁচা পেঁয়াজ ও লঙ্কা আছে। দাম 100 টাকা। আর মেয়ের জন্য
স্পেশাল ভেজ থালির অর্ডার দিয়েছি, যার মধ্যে এক্সট্রা পনির আর মিষ্টি থাকবে। দাম 150 টাকা। থালি নিলাম কারণ রেডি আছে, দেরি হবে না। এখান থেকে মেন পার্ট আরও 150 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তাই বেশি সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার মেন পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। লাঞ্চ করে জাসপুর থেকে এগিয়ে চলেছি। পথের ধারের অপরূপ শোভা দেখে না দাঁড়িয়ে পারলাম না, গাড়ির থেকে নামতেই হলো। এই জায়গা আপনাকে আকর্ষিত করবেই। এই জায়গাটির নামও সেই রকম, নাম মায়ালি। সত্যি কেমন যেন এক মায়ার টানে এখানে দাঁড়িয়ে পড়লাম আর গাড়ির থেকে নেমে পড়লাম। এখানে আছে মায়ালি লেক। লেকের মধ্যে বোটিংও করা যায়। জনপ্রতি 40 টাকা মূল্য দিয়ে এখানে প্যাডেল বোট পাওয়া যায়। অপরূপ প্রাকৃতিক শোভার মাঝে এই লেক। আর আছে পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গ মাধেশ্বর মহাদেব। প্রাকৃতিক আকারের এই বিশাল পাহাড়টিকে দেখতে একদমই শিবলিঙ্গের মতো। পাহাড়টিকে শিব পাহাড়ও বলা হয়ে থাকে। পাহাড়ের নিচে 2টি ছোট ছোট শিব মন্দির আছে এবং পাহাড়ের ওপরেও একটি ছোট শিব মন্দির আছে। জঙ্গলের ভেতর দিয়ে কঠিন পথ অতিক্রম করে পাহাড়ের ওপরে ওঠা যায়। জঙ্গলের ভেতরে হাতি, লেপার্ড এবং অন্যান্য জীবজন্তু আর এক বাধা এই মাধেশ্বর পাহাড়ে ওঠার ক্ষেত্রে। এখানে থাকার জন্য মায়ালি নেচার ক্যাম্প আছে ঠিক লেকের পাশে। এখানে 4টি টেন্ট আছে থাকার জন্য। এখন আমি দাঁড়িয়ে মেন পাথ রোডে, জাস্ট পাহাড়ে ওঠার কিছুটা আগে। পাহাড়ি পথ শুরু হয়ে গেল। এঁকে বেঁকে পথ পাহাড়ের ওপরের দিকে চলেছে। 13 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আমরা টাইগার পয়েন্ট ওয়াটারফলসে পৌঁছে যাব। পৌঁছে গেলাম মেন পাথ টাইগার পয়েন্ট জলপ্রপাতে। এই জলপ্রপাতটি এই অঞ্চলের সুন্দর এবং প্রাকৃতিকভাবে সুন্দর একটি ট্যুরিস্ট স্পট। জলপ্রপাতটি তার মনোরম সৌন্দর্য এবং চারিপাশের শান্ত পরিবেশের জন্য পরিচিত। ছত্তিশগড়ের সুরগুজা জেলার মেনপাতে অবস্থিত টাইগার পয়েন্ট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশি জনপ্রিয়। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার উচ্চতায় অবস্থিত এবং ঘন বন দ্বারা ঘেরা। জেলাটি বাঘ সংরক্ষণের জন্য বিশেষ প্রসিদ্ধ। একসময় এই স্থানে বাঘেদের আনাগোনা লেগে থাকত, সেই থেকেই এর নাম হয় টাইগার পয়েন্ট। এখানে ঘোরার সেরা সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, যখন আবহাওয়া শীতল ও মনোরম থাকে। আমি এখন ছত্তিশগড়ের মেন পাটে। প্রাকৃতিক শোভা, সুন্দর পাহাড়ি ঢাল, জঙ্গল এবং জলপ্রপাতের মনোমুগ্ধকর রূপের কারণে একে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। আবার ঠিক একই কারণে সুরগুজার সিমলাও বলা হয়ে থাকে। এই জায়গার নৈসর্গিক রূপ ভাষায় প্রকাশ করা যায় না, যা শুধুমাত্র অনুভব করা যায়। 1959 সালে চীনের তিব্বত দখলের পর হাজার হাজার তিব্বতীয়ানদের ছত্তিশগড়ের এই মেন পাঠে পুনর্বাসন দেয়া হয় হিমাচল, উত্তরাখণ্ড এবং দার্জিলিংয়ের মতোই। এখানে বেশিরভাগ বসবাসকারী তিব্বতীয় শরণার্থী। মেনপাটকে তাই ছত্তিশগড়ের মিনি তিব্বতও আখ্যা দেওয়া হয়। এখানে দলাই লামার অনুসারীরা মাদুর এবং উলের ছোট ছোট শিল্প চালায়, পূজা ও প্রার্থনার জন্য সুন্দর সুন্দর বৌদ্ধ মঠ তৈরি করেছে এবং মানবতার সুন্দর পরিবেশ গড়ে তুলেছে। টাইগার পয়েন্ট ঘুরে এখন আমরা প্রবেশ করছি মেন পটের আজকে আমাদের থাকার আস্তানা সেইলা ট্যুরিস্ট রিসর্টে। এটি ছত্তিশগড় ট্যুরিজমের একটি প্রপার্টি, যা অনলাইনে বুক করা যায়। বুকিংয়ের অ্যাড্রেস ভিডিওতে দিয়ে দিলাম। এখান থেকে মেন পাটের কোন কোন জায়গা ঘোরা যায় তার লিস্ট করা আছে উইথ ডিস্টেন্স। সামনের এই বড় বিল্ডিংটি রিসেপশন এবং ডাইনিং। অনেক বড় ক্যাম্পাস এদের, তাই রুমে পৌঁছানোর জন্য ইলেকট্রিক গাড়ি আছে। এদের ডিলাক্স এবং সুপার ডিলাক্স দুই প্রকারের রুম আছে। রুম রেন্টের জন্য
এদের ওয়েবসাইট ভিজিট করুন, কারণ দিন অনুসারে ভাড়া চেঞ্জ হতে থাকে, তাই নিজে দেখে তারপরে বুক করুন। এদের প্রতিটি রুমে এসি, কেবল টিভি, সোফা সেট উইথ সেন্টার টেবিল, কিং সাইজের বেড, বিশাল বড় রুম আর 2টি সিলিং ফ্যান, চা এবং কফি মেকার। প্রতিটি রুমে পৃথক বারান্দাও আছে। অ্যাটাচ বাথরুম, বাথরুমে গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা। এখন যেহেতু বর্ষাকাল, তাই ক্যাম্পাসটা ঘাস এবং আগাছাযুক্ত হয়ে আছে। এখানে চেক ইন টাইম দুপুর 2টো এবং চেক আউট টাইম সকাল 11টা। পুরো রিসর্টটিতে সোলার পাওয়ার আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর আছে। হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চলেছি জলজলির দিকে। এটি অত্যন্ত বিস্ময়কর এবং অনন্য পর্যটক স্থান। এই স্থানটি তার ভূমির বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা কাঁপতে থাকে যখন কেউ এর ওপর দাঁড়ায় বা লাফায়। এই অদ্ভুত ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচিত এবং পর্যটকদের মধ্যেও বেশ জনপ্রিয়। পৌঁছে গেছি জলজলি। রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই জলজলি। এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে দেখছি। এখানে ইলেকট্রিক বাইকও আছে, বাচ্চা এবং বড় উভয়ের জন্যই। যাই হোক, জলজলির এই বিশেষ বৈশিষ্ট্যের সঠিক কারণ এখনও অজানা। কিছু বিজ্ঞানীরা ধারণা করেন যে এটি ভূমির নিচে অবস্থিত একটি গ্যাস ক্ষেত্রের কারণ হতে পারে, যা কম্পন সৃষ্টি করে। অন্যরা মনে করেন এটি একটি ভূতাত্ত্বিক ত্রুটির ফলে হতে পারে। যাই হোক না কেন, জলজলির এই অদ্ভুত বৈশিষ্ট্যটি এটিকে অত্যন্ত আকর্ষণীয় পর্যটক স্থান করে তুলেছে। এখন বর্ষাকাল, তাই চারিদিকে কাদা কাদা। কাদার জন্য অতটা ভালো করে বোঝাতে পারছি না, কারণ কাদাতে আগিয়ে যেতে পারছি না। জলজলির ফেমাস কাকাকে পেয়ে গেছি। এবার আপনাদেরকে দেখাতে ও বোঝাতে দুটোই করতে পারবো। শীতকালে আরো ভালো বোঝা যায়, কারণ তখন কাদা থাকে না। পিছনের ওই সবুজ ঘাসের ওপরে লাফানো যায়। জলজলি ঘুরে আমরা চলেছি বুদ্ধ মন্দির দেখার জন্য। তবে এখানের সব থেকে পুরনো মঠটিতে আমি এখন যাচ্ছি। চলুন আমার সঙ্গে সেই মঠ ঘুরে দেখি। এটি ছত্তিশগড় ট্যুরিজমের আরও একটা প্রপার্টি, কর্মা ট্যুরিজম প্রপার্টি। একটি তিব্বতীয় ক্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে কিছু কিছু বাড়ি, মঠ নিয়ে এক একটি ক্যাম্প। আর একটু আগালেই আমরা মঠে পৌঁছে যাব। পৌঁছে গেলাম মেন পার্টের ওল্ড বুদ্ধ মন্দিরে। দুই পাশে সারি দেওয়া প্রার্থনা হুইল। সন্ধ্যা প্রায় নামবো করছে। ওরে বাবা, ভেতরে তো আবার লাইট নেই, কেবল প্রদীপ জ্বলছে। সারাদিন অনেক ধকল গেছে। এখান থেকে রিসর্টে ফিরে রেস্ট করব, তারপর ডিনার সেরে ঘুম। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। আরও একটি নতুন সকালে সকলকে মেন পথ থেকে সুপ্রভাত। এখন সকাল 7টা। সকাল সকাল রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম আপেল ফার্ম, ফিশ পয়েন্ট, মেহতা পয়েন্ট বা সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্ট ঘোরার জন্য। এই পথের শোভা দেখলেই বুঝতে পারবেন কেন মেন পার্টকে ছত্তিশগড়ের সুইজারল্যান্ড বলা হয় বা সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। পৌঁছে গেছি মেন পার্টের আপেল গার্ডেনে বা ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে। এখানে অ্যাপেল নিয়ে রিসার্চ হয়। এর সঙ্গে এখানে স্থানীয়দের এবং ট্যুরিস্টদেরও অ্যালাউ করা হয়ে থাকে এই কেন্দ্রটি ঘুরে দেখার জন্য। তার জন্য কোনো এন্ট্রি ফিস দিতে হয় না। অ্যাপেল গার্ডেন ঘুরে এখন আমরা মেন পার্টের সানসেট পয়েন্টের ওপর দিয়ে এগিয়ে চলেছি মেহতা পয়েন্ট বা
মেন পার্ট সানরাইজ পয়েন্টের দিকে। পথের ধারের শোভা অভূতপূর্ব, আর চারিদিকে যা সবুজের সমারোহ, মন আনন্দে ভরে যাচ্ছে। পৌঁছে গেলাম মেহতা পয়েন্টে বা সানরাইজ পয়েন্টে। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য শুনলাম আশ্চর্য করার মতো। সেই মতো ভোরে ঘুম থেকেও উঠলাম, কিন্তু উঠে দেখলাম বৃষ্টি। আর যা বুঝলাম তাতে নিশ্চিত হলাম যে এবারের মতো সানরাইজ অধরাই থাকবে। সকাল 6:30 নাগাদ বৃষ্টি কমার পর আমরা বেরিয়েছি। যাই হোক, এখানে একটি থাকার ব্যবস্থাও আছে, তবে সেটি একদমই বেসিক, তাই আর দেখালাম না। কিন্তু এখান থেকে প্রকৃতির রূপ একদমই বেসিক না। প্রকৃতি এখানে নিজেকে স্বহস্তে সাজিয়ে তুলেছে। এখন এগিয়ে চলেছি ফিশ পয়েন্টের দিকে। ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ি পরিবেশে অবস্থিত এই স্থান তার মনোরম প্রাকৃতিক শোভা, মাছালি নদীর টলটলে জল এবং ফিশ পয়েন্ট ওয়াটারফলসের জন্য বিখ্যাত। এই মাছালি নদীতে অসংখ্য প্রজাতির মাছের ফলেই এর নাম ফিশ পয়েন্ট। এটি ফিশ পয়েন্টের চেক ড্যাম। এখান থেকেই আর কিছুটা আগালেই ফিশ পয়েন্ট ওয়াটারফলস। কিন্তু আমরা ওখানে যাব না, কারণ একটি গাড়ি ওখান থেকে রিটার্ন এলো এবং জানালো বৃষ্টির কারণে খুব বাজে অবস্থা এবং যেতে না করলো। এছাড়াও এই ড্যামের পাশে জঙ্গলের ভেতর পাহাড়ের মধ্যে 2 কিলোমিটার হাঁটা পথে জলপরি পয়েন্ট আছে। প্রচলিত আছে এখানে মারমেড বা জলপরি দেখা যেত। এটি মাইনপাটের সব থেকে আশ্চর্য জলপ্রপাত। যেহেতু ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং সঙ্গে গাইড নেই, এছাড়াও অক্টোবর মাস থেকে এগুলি ওপেন হয়, তাই আর রিস্ক না নিয়ে রিসর্টের দিকে ফিরছি। ফিশ পয়েন্ট থেকে রিসর্টের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। এই পথে 2টি তিব্বতীয় রিফিউজি ক্যাম্প পড়ে, তাই এই ক্যাম্পটি একটু ঘুরে যাই। এখন আমরা মেন পার্টের এই সেইলা ট্যুরিস্ট রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য নেতারহাটের দিকে। তবে যাবার পথে এই জেলারই আরও 2টি বিস্ময় দেখে যাব। প্রথমটি প্রকৃতির অদ্ভুত বিস্ময় উল্টা পানি, আর দ্বিতীয়টি প্রকৃতির আর এক আশ্চর্য থিনথিনি পাথর। এগিয়ে চলেছি অম্বিকাপুরের দিকে। বেশ কিছুটা পাহাড়ি পথ, অদ্ভুত সুন্দর ভ্যালি অতিক্রম করে আমরা অম্বিকাপুর পৌঁছাবো। এই পথেই অর্থাৎ যাত্রাপথেই পড়বে উল্টা পানি এবং থিনথিনি পাথর। পৌঁছে গেছি উল্টা পানি। এখন বর্ষাকাল, তাই ট্যুরিস্টদের ভিড় নেই, দোকানও 2-1টাই বসেছে। উল্টা পানি একটি অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা, যা এই মাইনপাত হিল স্টেশনে অবস্থিত। উল্টা পানি নামটি থেকেই বোঝা যায় এখানে জল উল্টো দিকে প্রবাহিত হয়, অর্থাৎ জল নিচের দিকে নামার পরিবর্তে ওপরের দিকে ওঠে। এখানে একটি ছোট নদী প্রবাহিত হয়, সেই নদীর জল এই নির্দিষ্ট স্থানে এসে উপরের দিকে প্রবাহিত হতে শুরু করে। এই ঘটনা দেখতে অত্যন্ত আশ্চর্যজনক এবং অনেক পর্যটক এখানে আসেন এই বিস্ময়কর জিনিসটি দেখার জন্য। শুধু উল্টা পানি না, এখান থেকে ভিউ অসম। আর যদি কেউ এই উল্টা পানিতে এসে থাকেন, অলরেডি দেখে থাকেন, তবে আমাকে কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি এই জায়গার রূপ কিরকম লেগেছিল আপনার। উল্টা পানি দেখে আপনি ওটাকে কিরকম এনজয় করেছেন আমাকে অবশ্যই জানাবেন। উল্টা পানি দেখে এগিয়ে চলেছি অম্বিকাপুরের দিকে বা থিনথিনি পাথরের দিকে। এই সামনেই থিনথিনি পাথর। এগিয়ে চলেছি থিনথিনি পাথর দেখতে। ছত্তিশগড়ের একটি রহস্যময় প্রাকৃতিক আশ্চর্য এই থিনথিনি পাথর। সুরগুজার একটি অদ্ভুত প্রাকৃতিক আশ্চর্য এটি। এই বড় পাথরটি তার অস্বাভাবিক শব্দ উৎপাদনের জন্য বিখ্যাত। যখন পাথরটিতে ছোট পাথর বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়,
তখন এর থেকে ধাতুর শব্দ উৎপন্ন হয়। এই অদ্ভুত শব্দকে এবং পাথরটিকে স্থানীয়রা ঐশ্বরিক প্রতিধ্বনি হিসাবে বিবেচিত করে। एक धड़क आवाज हो गया ना, बजने वाला को सुनाओ छोटा आवाज। পাথরটিতে বেশ কিছু নিখুঁত গোলাকার খোদাই রয়েছে, যা স্থানীয়দের মতে মানুষের তৈরি নয়, এবং পাথরটির উৎপত্তিও এখনও জানা যায়নি। জায়গাটি অম্বিকাপুরের দারিমা বিমানবন্দরের কাছে অবস্থিত। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, মেন পার্ট থেকে নেতারহাটের সফরে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।